হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কিন্তু ডিএলএড এর 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। তোমরা এখনো যারা প্রিপারেশন শুরু করোনি তারা জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। আমি কিন্তু তোমাদের অল সাবজেক্টের ব্রড কোয়েশ্চেন 7 ও 16 নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি। আর 2 মার্কসের আমি তোমাদের ইভিএস, ইংলিশ আর চাইল্ড স্টাডিজ এই বিষয়গুলোর ওপর আমি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে 2 নম্বরের কোনগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ে আমি তোমাদের সাজেশন দেব। আর একটা কথা বলে রাখি, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসছি। সেই জন্যে তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই তোমরা সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই বলছে 1 নম্বর, গণিত শিক্ষণে আরোহী পদ্ধতির দুটি প্রধান অসুবিধা লিখুন। উত্তরটা দেখে নাও। 1 নম্বর অসুবিধা কি? এটি অত্যন্ত ধীর এবং দীর্ঘ সময় সাপেক্ষ পদ্ধতি। 2 নম্বরটা দেখে নাও। এই পদ্ধতির মাধ্যমে গণিতের উচ্চ স্তরের সমস্ত জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয় না। তারপরের প্রশ্নটা দেখে নাও। বলছে গণিত শিক্ষণে অবরোহী পদ্ধতির দুটি প্রধান সুবিধা লিখুন। উত্তরটা দেখো। এটি একটি সংক্ষিপ্ত এবং দ্রুত পদ্ধতি যা কম সময়ে সিলেবাস শেষ করতে সাহায্য করে। 2 নম্বরটা দেখে নাও। শিক্ষার্থীরা সহজে সূত্র প্রয়োগ করে জটিল সমস্যার সমাধান করতে পারে। তারপরে প্রশ্নটা দেখে নাও। বলছে বিশ্লেষণ পদ্ধতি বলতে কি বোঝায়? উত্তরটা দেখো। যে পদ্ধতিতে কোনো অজানা গাণিতিক সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে জানা তথ্যের দিকে অগ্রসর হওয়া হয় এবং সমস্যার মূল কারণ খোঁজা হয় তাকে বিশ্লেষণ পদ্ধতি বলে। তারপরটা দেখো 4 নম্বর, সংশ্লেষণ পদ্ধতি বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। যে পদ্ধতিতে জানা বা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো নতুন বা অজানা গাণিতিক সিদ্ধান্তে পৌঁছানো যায় তাকে সংশ্লেষণ পদ্ধতি বলে। তারপরে প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন নম্বর 5, গণিতে প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতির দুটি সুবিধা লিখুন। উত্তরটা দেখো। শিক্ষার্থীরা বাস্তব এক্সপিরিয়েন্সেস বা অভিজ্ঞতার মাধ্যমে গণিত শেখে। 2 নম্বর পয়েন্টটা দেখো। এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত সহযোগিতা, স্বনির্ভরতা এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়। তারপরেরটা দেখো। বলছে আবিষ্কার পদ্ধতি বা হিউরিস্টিক পদ্ধতির মূল উদ্দেশ্য কি? উত্তরটা দেখে নাও। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিষ্ক্রিয় শ্রোতা না রেখে তাদের অনুসন্ধিৎসু মন তৈরি করা এবং নিজেদের প্রচেষ্টায় গাণিতিক সত্য আবিষ্কারে উদ্বুদ্ধ করা। তারপরেরটা দেখো। 7 নম্বর প্রশ্নটা বলছে প্রতিপাদন পদ্ধতি বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। যে পদ্ধতিতে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে কোনো গাণিতিক তথ্য, সূত্র বা জ্যামিতিক ধারণা, চার্ট, মডেল বা মূর্ত প্রদীপনের সাহায্যে প্রদর্শন ও ব্যাখ্যা করেন তাকে প্রতিপাদন পদ্ধতি বলে। 8 নম্বর প্রশ্নটা দেখে নাও। বলছে গণিত শিক্ষণের ক্ষেত্রে ব্রুনারে 3টি স্তর কি কি? উত্তরটা দেখো। 3টি স্তর হলো 1 সক্রিয়তা ভিত্তিক বা মূর্ত স্তর, 2 চিত্র ভিত্তিক বা প্রতীকী স্তর, 3 সাংকেতিক স্তর। তারপরে প্রশ্নটা দেখো। জ্যামিতিক চিন্তন সংক্রান্ত ভ্যান হিয়েলের প্রথম দুটি স্তরের নাম লিখুন। উত্তরটা দেখো। প্রথম দুটি স্তর হচ্ছে স্তর 0 চাক্ষুষকরণ বা প্রত্যক্ষণ এবং স্তর 1 বিশ্লেষণ। তারপরে প্রশ্নটা দেখো। প্রশ্ন নম্বর 10 হচ্ছে ব্লুমের টেক্সোনমি অনুযায়ী জ্ঞানমূলক ক্ষেত্রের যে কোনো দুটি স্তরের নাম লিখুন। উত্তরটা দেখো। জ্ঞানমূলক ক্ষেত্রে দুটি স্তর হলো 1 জ্ঞান বা স্মরণ করা, 2 বোধগম্যতা বা অনুধাবন। প্রশ্ন নম্বর 11 দেখো। গণিত শিক্ষণে
জিওবোর্ড ব্যবহারের দুটি উপযোগিতা লিখুন। উত্তরটা দেখে নাও। প্রাথমিক স্তরে বিভিন্ন জ্যামিতিক আকার মূর্তভাবে চেনানো যায়। ২ নম্বরটা দেখো, পরিসীমা ও ক্ষেত্রফলের প্রাথমিক ধারণা দেয়া সহজ হয়। তারপরটা দেখো ১২ নম্বর প্রশ্নটা বলছে, প্রাথমিক স্তরে গণিত শিক্ষায় অ্যাবাকাস কোন কোন ধারণা দিতে ব্যবহৃত হয়? উত্তরটা দেখো, অ্যাবাকাস বা স্লেট পাটি মূলত সংখ্যার গণনা, স্থানীয় মান যেমন একক, দশক, শতক এবং প্রাথমিক যোগ বিয়োগের ধারণা স্পষ্ট করতে ব্যবহৃত হয়। তারপরে প্রশ্নটা দেখো, বলছে কুশেনিয়ার রড ব্যবহারের দুটি সুবিধা লিখুন। উত্তরটা দেখে নাও। ১ নম্বর পয়েন্ট বলছে, বিভিন্ন রঙের ও দৈর্ঘ্যের রড ব্যবহারের মাধ্যমে শিশুরা ভগ্নাংশের ধারণা সহজে পায়। ২ নম্বর পয়েন্টটা বলছে, এটি সংখ্যার অনুপাত ও ছোট বড় তুলনা বুঝতে সাহায্য করে। প্রশ্ন নম্বর ১৪, গণিত মেলা আয়োজনের দুটি গুরুত্ব লিখুন। উত্তরটা দেখে নাও। ১ নম্বর পয়েন্ট বলছে, শিক্ষার্থীদের গণিত ভীতি দূর হয় এবং গণিতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ২ নম্বর পয়েন্ট কি, শিক্ষার্থীরা নিজের তৈরি গাণিতিক মডেল প্রদর্শনের সুযোগ পায়। পরের প্রশ্নটা দেখো, গণিত ক্লাব গঠনের দুটি উদ্দেশ্য লিখুন। উত্তরটা দেখে নাও। ১ নম্বর পয়েন্ট কি, ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন খেলা, ধাঁধা ও কুইজে অংশ নিতে উৎসাহিত করা। ২ নম্বর পয়েন্টটা কি, শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক সৃজনশীলতার বিকাশ ঘটানো। ১৬ নম্বর প্রশ্নটা দেখো, বলছে প্রশ্নপত্রের ব্লুপ্রিন্ট বা নকশা বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। উত্তরটা বলছে, প্রশ্নপত্র তৈরির আগে প্রশ্নের প্রকারভেদ, অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন এবং উদ্দেশ্যের গুরুত্ব নির্ধারণ করে যে ত্রিমাত্রিক ছক বা খসড়া তৈরি করা হয় তাকে ব্লুপ্রিন্ট বলে। ১৭ নম্বর প্রশ্নটা বলছে, পারদর্শিতার অভিক্ষা যেটাকে অ্যাচিভমেন্ট টেস্টও বলা হয় তাকে, এটা কি? ঠিক আছে, উত্তরটা দেখে নাও। একটি নির্দিষ্ট সময় ধরে গণিত শেখানোর পর শিক্ষার্থীরা সেই বিষয়ের জ্ঞান বা দক্ষতা কতটা অর্জন করতে পেরেছে তা যাচাই করার অভিক্ষাকে পারদর্শিতার অভিক্ষা বলা হয়। তারপরে প্রশ্নটা দেখো, ১৮ নম্বর প্রশ্নটা হচ্ছে, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা যেটাকে ডায়াগনস্টিক টেস্ট বলা হয় সেটা বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। গণিতে কোনো শিক্ষার্থীর পিছিয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ, সমস্যা বা শিখনের ঘাটতি কোন কোন জায়গায় রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করার অভিক্ষাকে দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা বলে। তারপরে প্রশ্নটা দেখো, বলছে সংশোধনমূলক শিখন বা রেমিডিয়াল টিচিং কেন দেয়া হয়? উত্তরটা দেখে নাও। দুর্বলতা নির্ণায়ক অভিক্ষার মাধ্যমে চিহ্নিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাধারণ সহপাঠীদের সমকক্ষ করে তুলতে এবং তাদের শিখন ঘাটতি দূর করার জন্য এই বিশেষ শিক্ষণ দেয়া হয়। তারপরে দেখে নাও, বলছে গঠনমূলক ও সামগ্রিক মূল্যায়নের একটি প্রধান পার্থক্য লিখুন। উত্তরটা দেখে নাও। গঠনমূলক মূল্যায়ন চলে পাঠদান চলাকালীন শিক্ষার্থীর তাৎক্ষণিক অগ্রগতির জন্য। অন্যদিকে সামগ্রিক মূল্যায়ন করা হয় পাঠ্যক্রম বা শিক্ষাবর্ষ শেষে শিক্ষার্থীর চূড়ান্ত গ্রেড বা ফলাফল নির্ধারণের জন্য। তারপরে প্রশ্নটা দেখে নাও, বলছে মুক্তপ্রান্তিক প্রশ্ন বা ওপেন এন্ডেড কোশ্চেন কাকে বলে? একটি উদাহরণ দিন। উত্তরটা দেখে নাও। যে প্রশ্নের একাধিক সঠিক উত্তর হতে পারে এবং শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করে উত্তর দিতে পারে, যেমন এমন দুটি সংখ্যা লেখো যাদের যোগফল ১০। প্রশ্ন নম্বর ২২, বদ্ধপ্রান্তিক প্রশ্ন বা ক্লোজ এন্ডেড কোশ্চেন কাকে বলে? একটি উদাহরণ দিন। উত্তরটা দেখে নাও। যে প্রশ্নের কেবল একটি নির্দিষ্ট সঠিক উত্তর থাকে এবং চিন্তার স্বাধীনতা সীমিত থাকে, যেমন
5 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? উত্তর নির্দিষ্ট 10। তারপরটা দেখে নাও। গণিতে অনুবদ্ধ বা কোরিলেশন বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, গণিতের সাথে অন্যান্য বিষয়ের যেমন বিজ্ঞান, ভূগোল, ইতিহাস বা গণিতের এক শাখার সাথে অন্য শাখার পারস্পরিক সম্পর্ক স্থাপন করে পাঠদান করাকে অনুবদ্ধ বলে। 24 নম্বর প্রশ্নটা দেখো, গণিত পাঠ্যপুস্তক পর্যালোচনার দুটি গুরুত্বপূর্ণ মানদণ্ড বা দিক উল্লেখ করুন। উত্তরটা দেখে নাও। পুস্তকের ভাষা সহজ, সরল এবং শিক্ষার্থীদের বয়স উপযোগী হতে হবে। তার পরের পয়েন্টটা দেখো, গাণিতিক সমস্যাগুলি বাস্তব জীবন ও পরিবেশের সাথে প্রাসঙ্গিক হতে হবে। তারপরেরটা দেখে নাও, প্রশ্ন নম্বর 25। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সংখ্যার ধারণা গঠনে দুটি গুরুত্বপূর্ণ ধাপ কি কি? উত্তরটা দেখে নাও। প্রথমটা বলছে 1 to 1 কোরেসপন্ডেন্স শেখানো হয়। 2 ক্রমপর্যায় বা শ্রেণীকরণ করতে শেখানো হয়। তারপর এটা দেখো 26। গণিতে শিক্ষার্থীদের সাধারণ ভ্রান্ত ধারণা বা ভুল তৈরির দুটি কারণ লিখুন। উত্তরটা দেখো, 1 নম্বর পয়েন্ট বলছে গাণিতিক নিয়মের অন্ধ মুখস্থকরণ এবং ধারণার স্পষ্টতার অভাব। 2 নম্বর পয়েন্ট বলছে পূর্ববর্তী ভুল ধারণা বা গাণিতিক চিহ্নের সঠিক অর্থ অনুধাবন করতে না পারা। তারপরটা দেখে নাও। 27 নম্বর প্রশ্নটা বলছে গণিত শিক্ষণে আইটিসি বা কম্পিউটার ব্যবহারের দুটি সুবিধা লিখুন। উত্তরটা দেখে নাও। 1 নম্বর পয়েন্ট বলছে অ্যানিমেশন বা অডিও ভিজুয়াল মাধ্যমের সাহায্যে জ্যামিতিক চলন বা কঠিন গ্রাফ সহজে বোঝানো যায়। 2 নম্বর পয়েন্ট বলছে শিক্ষার্থীরা স্বগতিতে শেখার সুযোগ পায়। তারপরের প্রশ্নটা দেখো, গণিতে পিছিয়ে পড়ার বা অনগ্রসরতার দুটি প্রধান মানসিক কারণ লিখুন। উত্তরটা দেখো, গণিত বিষয়ের প্রতি তীব্র উদ্বেগ বা মানসিক ভীতি। তারপরে পয়েন্টটা দেখো, মনোযোগের অভাব এবং গাণিতিক যুক্তি গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসের ঘাটতি। প্রশ্ন নম্বর 29। ভগ্নাংশের ধারণা দেওয়ার জন্য একটি সহজ মূর্ত উদাহরণ দিন। উত্তরটা দেখে নাও। একটি আস্ত আপেল বা রুটিকে সমান 4 ভাগে ভাগ করে তার 1 ভাগ শিশুকে দিয়ে ভগ্নাংশের ধারণা মূর্তভাবে দেয়া যায়। প্রশ্ন নম্বর 30 দেখো, গণিতে অনুমূলক যুক্তি বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, বেশ কিছু নির্দিষ্ট গাণিতিক উদাহরণ বা ঘটনা পর্যবেক্ষণ করে তাদের সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি সার্বিক নিয়ম বা অনুমানে পৌঁছানোর যুক্তি প্রক্রিয়াকে অনুমূলক যুক্তি বলে। এই হচ্ছে তোমাদের আজকে 30টা 2 নম্বরের প্রশ্ন। এর পাশাপাশি কিন্তু তোমরা সরল, তারপরে ভগ্নাংশ, শতকরা, সুদ, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের শুধুমাত্র আর বাংলা বিষয়ে 2 নম্বরের সাজেশন দেব। এটা শুধু বাকি আছে, তারপর থেকে প্রত্যেকটা বিষয়ের আমি লাস্ট মিনিট সাজেশন দেব। সেই জন্য তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।